একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন যে তোর শরীরের সমস্ত লক্ষণ শুভ, কিন্তু তুই ঘুমোলে তোর নিঃশ্বাস জোরে জোরে পড়ে, এটা তোর অকাল মৃত্যুর লক্ষণ। পরমহংসদেবের এই কথাটি মিলে গিয়েছিল। মাত্র ৩৯ বছর বয়সে দেহ রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু কেন এত অল্প বয়সে মৃত্যু হয়েছিল? কি এমন ঘটেছিল তার সঙ্গে? স্বামীজির বায়োগ্রাফি পড়ার সময় আমার শুধু মনে হচ্ছিল যে স্বামীজির জায়গায় অন্য যে কোনো সাধারণ মানুষ থাকলে নির্ঘাত সে আত্মহত্যা করত। অমানসিক শারীরিক যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল। ৩৯ বছরের জীবনের মধ্যে প্রায় অর্ধেক সময় তিনি নানা রকম ব্যাধিতে তিনি জর্জরিত ছিলেন। কিন্তু কি অসীম মনের জোর ছিল তার, আর তাই তিনি এত প্রতিকূলতার সত্ত্বেও একজন সফল কর্মযোগী হয়ে উঠতে পেরেছিলেন। আজকের এই ভিডিওতে আমি স্বামীজির জীবনের সেই সমস্ত অজানা তথ্যগুলোকেই তুলে ধরেছি এবং স্বামীজির মৃত্যুর দিন তার সাথে ঠিক কী ঘটেছিল, মৃত্যুর প্রকৃত কারণই বা কী ছিল, সত্যি কি তার ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়েছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। যদি আমরা স্বামীজির পারিবারিক ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখতে পাবো যে দত্ত পরিবারে অকাল মৃত্যুর দিকে একটা বংশগত প্রবণতা ছিল। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী বহু কষ্ট যন্ত্রণা সহ্য করেও ৭২ বছর বেঁচেছিলেন। তার মা মানে স্বামীজির দিদা রঘুমণি দেবী ৯০ বছর বেঁচেছিলেন। কিন্তু স্বামীজির পৈতৃক লাইনে দীর্ঘ আয়ুর কোনো রকম কোনো বাস্তব প্রমাণ নেই। ১৮৮৪ সালে বিশ্বনাথ দত্ত মারা গিয়েছিলেন মাত্র ৫২ বছর বয়সে। মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে ডায়াবেটিস। কলকাতা পৌরসভায় ডেথ সার্টিফিকেটে তার উল্লেখ আছে। মৃত্যুর ১ মাস আগে একবার হার্ট অ্যাটাকও হয়েছিল। সুতরাং এটা একবারই পরিষ্কার যে স্বামীজি জিনগতভাবে ডায়াবেটিস এবং হার্টের সমস্যা পেয়েছিলেন। স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত বেঁচেছিলেন ৮১ বছর, আর এক ভাই মহেন্দ্রনাথ দত্ত বেঁচেছিলেন ৮৭ বছর, আর এক বোন স্বর্ণময়ী দেবী বেঁচেছিলেন ৭২ বছর। কিন্তু স্বামীজির বাকি ৫ বোন এবং এক ভাই প্রত্যেকেই অকালে মারা গিয়েছিলেন। তাদের কাউকেই ৩০-এর ওপারে পার হতে হয়নি। শারীরিক সমস্যা এবং নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলছিল তার জীবন। ফলে তার শরীরের ওজন কখনোই এক জায়গায় স্থির ছিল না। শিকাগোতে বক্তৃতা দেওয়ার সময় তার শরীর লুটিয়ে পড়েছিল, ওজন বেড়ে হয়ে গিয়েছিল ১০২ কেজি। কিন্তু দেশে ফিরে আসার পর আবার তার ওজন কমে স্বাভাবিক ওজনে ফিরে এসেছিল। স্বামীজি জন্মের সময় একজন সুস্থ স্বাভাবিক শিশু হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব এবং কিশোরেও তিনি ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে নানা রকম শারীরিক সমস্যা তার মধ্যে দেখা দেয়। কলেজে পড়ার সময় তিনি ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিলেন। তার পিতার মৃত্যুর পর বেশিরভাগ সময় তার মাথা ধরে থাকত, আর সেটা থেকে রেহাই পেতে তিনি ঘন ঘন কর্পূরের গন্ধ শুঁকতেন। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর স্বামীজি বরানগরের মঠে থাকতেন। সেই সময় তিনি একবার টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। সেটা থেকে বেরিয়ে আসতে না আসতেই তার মূত্রনালীতে ইনফেকশন দেখা দেয়। রোগ যেন কিছুতেই তার পিছু ছাড়ছিল না। ইনফেকশন ঠিক হয়ে যাওয়ার পর কিন্তু পিত্তথলিতে পাথর ধরা পড়ে। পেটের যন্ত্রণা থেকে রেহাই পেতে তাকে আফিম সেবন করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু অনেকেই এর তীব্র বিরোধিতা করেছিল। শেষে ডক্টর রাজেন্দ্রলাল দত্ত নামে এক হোমিওপ্যাথি ডাক্তার তার রোগ সারিয়ে তোলে। এর কিছুদিন পর তার ডায়রিয়া হয়ে যায়। তারপর থেকে মাঝে মধ্যেই তার পেট খারাপ করত। কোনোভাবেই সেটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। স্বামীজির একটি চিঠি থেকে জানা যায় যে তিনি দিনে ২৫ বার করে টয়লেটে যেতেন। সেই কারণে শিকাগো যাওয়ার সময় ক্ষেত্রীর মহারাজা অজিত সিং তার জন্য জাহাজের প্রথম শ্রেণীর টিকিট কেটে দিয়েছিলেন। পেটের সমস্যা তাকে সারা জীবন ভুগিয়েছিল। ধীরে ধীরে তিনি হজম শক্তি হারিয়ে ফেলেছিলেন। এর অন্যতম প্রধান কারণ ছিল অনিয়ম। সন্ন্যাসী হয়ে যাওয়ার পর তিনি পুরো ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, আর এই জন্য অধিকাংশ দিন অনাহারে থাকতে হতো। এমনও সময় গেছে পেটের জ্বালায় তাকে শুধু পাতিলেবু খেয়ে কাটাতে হয়েছিল, আর এর ফলে পাকস্থলীতে ইনফেকশন হয়ে গিয়েছিল। দেশ ভ্রমণকালে তার শরীরে আরেকটি সমস্যা দেখা দিয়েছিল, সেটা হলো পেটের নিচে কোমরের ওপরের অংশে যন্ত্রণা। এই যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে রাতে তার ঘুম আসতো না। স্বামীজির সর্দির ধাত ছিল, আর এটা ছিল দত্ত পরিবারের একটি বংশগত রোগ। ঠান্ডা লাগলেই তার গলার টনসিল বেড়ে যেত। পরিভ্রমণকালে এই রোগ তাকে খুব জ্বালিয়েছিল। হেমচন্দ্র সেন নামে দিল্লির এক ডাক্তার টনসিল বেড়ে যাওয়ার সমস্যা সারিয়েছিলেন। স্বামীজি তার শিষ্য বীর্যানন্দকে বলেছিলেন, আমার অভিজ্ঞতা দেখে শেখো, শরীরের উপর এত কঠোর হইও না, নিজের স্বাস্থ্যকে নষ্ট করে দিও না। আমি আমার বিরাট বড় ক্ষতি করেছি, অত্যাচার করেছি নিজের উপর। এর ফল কি হয়েছে? জীবনের সেরা সময়ে শরীরকে আমি শেষ করে ফেলেছি এবং আমাকে এখনও এর মাসুল দিতে হচ্ছে। আরেকবার তিনি তার এক বাঙালি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা নাকি সত্যি যে পূর্ববঙ্গের লোকেরা বদহজম কি জিনিস জানেন না।
শরৎচন্দ্র উত্তরে বলেছিলেন, হ্যাঁ, পূর্ববঙ্গে এমন কোনো রোগ নেই। এখানে আসার পরই বদহজম জিনিসটা কি প্রথম শুনলাম। আমরা প্রতিদিন দুবেলা মাছ ভাত খাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হ্যাঁ খাও, যত খুশি খাও। ঘাস পাতা খেয়ে পেট রোগা বাবাজিতে গোটা দেশ ছেয়ে গেছে। এক অদ্ভুত গুণ ছিল স্বামীজির, তিনি প্রচুর পরিমাণে খেতে পারতেন। আবার খিদে সহ্য করেও তিনি বহুদিন পর্যন্ত থাকতে পারতেন। খিচুড়ি ছিল তার প্রিয় খাদ্য। আইসক্রিম খেতে তিনি খুব ভালোবাসতেন। স্বামীজি যখন ঢাকায় গিয়েছিলেন তখন স্বামীজির কাছে একজন এসে অনুরোধ করেছিলেন যে তিনি যেন দৈব বলে তার হাঁপানি সারিয়ে দেয়। স্বামীজি তাকে বলেছিলেন তিনি নিজেই এই রোগে ভুগছেন। ছাত্রাবস্থায় স্বামীজির প্রচুর ঘুম পেত। তন্দ্রাভাব কাটানোর জন্য তিনি গরম চা নয়তো কফি পান করতেন। এমনকি কখনো কখনো পায়ে দড়ি বেঁধে রাখতেন, যাতে পাশ ঘুরতে গেলেই তার ঘুম ভেঙে যায়। আর সেই তাকেই তার শিষ্য অচলানন্দকে বলতে হয়েছিল যদি তাকে ঘুম পাড়িয়ে দিতে পারে তাহলে তিনি তাকে যা চাইবেন তাই দেবেন। একটা সময় ভালো করে ঘুমোতে পারতেন না স্বামীজি। শুয়ে পড়ার 2-3 ঘন্টা পরেও তার ঘুম আসতো না। বড় জোর 2 থেকে 4 ঘন্টা ঘুমোতেন। ভোর 3টের সময় তার ঘুম ভেঙে যেত। আগেই বলেছি ডায়াবেটিস ছিল স্বামীজির বংশগত রোগ। অনুমান করা হয় 1897 সালে স্বামীজি চেন্নাইতে থাকাকালীন প্রথম তার ডায়াবেটিস ধরা পড়ে। শ্রীলঙ্কার কলম্বোতে তার সুগার প্রচণ্ড বেড়ে গিয়েছিল। তার জীবদ্দশায় ওই সব রোগের চিকিৎসা পদ্ধতি ঔষধ আবিষ্কার হয়নি। ফলে স্বামীজি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি থেকে শুরু করে আয়ুর্বেদিক সব কিছু চিকিৎসা করে দেখেছিল। ডাক্তাররা তাকে সাদা জলের পরিবর্তে ডাবের জল খেতে পরামর্শ দেয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। স্বামীজি বিদেশে থাকাকালীন আমেরিকা, ইউরোপে অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েছিলেন, কিন্তু তারাও তাকে সুস্থ করে তুলতে পারেননি। স্বামীজি তার সংক্ষিপ্ত জীবনকালে মোট 31 রকম রোগে ভুগেছিলেন। সত্যি ভাবতে অবাক লাগে, 31 রকম রোগ। এত কিছু সত্ত্বেও স্বামীজি কিন্তু আত্মবিশ্বাস একটু হারায়নি। সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা কিন্তু করেই গিয়েছিলেন। হাঁটাচলা, ব্যায়াম করতেন। নির্বিচারে ওষুধ খাওয়ার বিরুদ্ধে ছিলেন স্বামীজি। হরিপদ মিত্র নামে তার এক ভক্ত, সেও নানা রকম রোগে গাদা গাদা ওষুধ খেত। স্বামীজি তাকে বলেছিলেন যে পরিস্থিতি গুরুতর না হলে কখনো ওষুধ সেবন করা উচিত নয়। স্বামীজি তার একজন শিষ্যকে লিখেছিলেন, আমি নতুন উদ্যমে কাজ করতে শুরু করেছি। মরতে তো একদিন হবেই, কিন্তু অলসতার মধ্য দিয়ে কেন মরবো? মরিচা লেগে মরার চেয়ে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাওয়া অনেক ভালো। আর আমি মরে গেলেও আমার হাড়গুলি চমৎকার কাজ করবে। তাহলে চিন্তার কি আছে? ভাবুন তো, আমাদের একটু কিছু হলেই আমরা কেমন অধৈর্য হয়ে পড়ি, মন বল হারিয়ে ফেলি। আর স্বামীজির কাছে তো আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত। একবার ভেবে দেখুন, এত কিছু রোগ যন্ত্রণা সহ্য করেও তিনি এত অল্প সময়ে তিনি কত কিছু সম্মান অর্জন করেছিলেন। স্বামীজি যে আর বেশি দিন বাঁচবেন না তিনি একথা বুঝতে পেরে গিয়েছিলেন। তার মৃত্যু যে খুব সামনে একথা তার মুখ থেকে বহুবার শোনা গেছে। তিনি বলতেন, আমি 40-এ পৌঁছবো না। তিনি স্বামী প্রেমানন্দকে দেখিয়ে পর্যন্ত দিয়েছিলেন গঙ্গাপাড়ে কোন জায়গায় তাকে পোড়ানো হবে। জীবনের শেষের 2 বছর তিনি বেলুড় মঠে তার পোষ্যদের সঙ্গে তিনি বেশিরভাগ সময় কাটাতেন। বিড়াল, হাঁস, সারস, রাজহাঁস, কুকুর, পায়রা, গরু, হরিণ, ভেড়া, ছাগল সব কিছুই পোষ মানিয়েছিলেন তিনি ভালোবেসে সব পোষ্যগুলির নাম রেখেছিলেন। আপনি জানলে অবাক হবেন যে স্বামীজির মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে সবকটা প্রাণী মারা যায়। শুধু একটি কুকুর বেঁচে ছিল। 1902 সালের 4 জুলাই শুক্রবার স্বামীজির জীবনের শেষ দিন। ভগিনী নিবেদিতার চিঠি ও ভাই ভূপেন্দ্রনাথ দত্তের লেখা চিঠি থেকে ওই দিনটির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়। ভোর 4টে স্বামীজি ধ্যান করতে গেলেন ঠাকুরঘরে। সেদিন তার শরীর সুস্থই ছিল। শরীর খারাপ থাকলে তিনি নিজের ঘরে বসে ধ্যান করতেন। সকাল 6টায় ঠাকুর ঘর থেকে তিনি বেরিয়ে এলেন। সকলের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে তিনি সকালের খাবার সারলেন। চা, কফি এবং গরম দুধ একে একে 3টি পান করলেন। সেদিন বেলুড় মঠে ইলিশ মাছ কেনা হয়েছিল। সেই মাছের দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সঙ্গে একটু রসিকতাও করলেন স্বামীজি। সেখানে বজেন্দ্র নামে তার একজন বাঙ্গাল শিষ্য ছিল। তাকে তিনি বললেন, নতুন ইলিশ পেলে তোরা নাকি পুজো করিস, এটাই এবছরের প্রথম ইলিশ, নে এবার কি দিয়ে পুজো করবি কর। সকাল 7টায় তিনি প্রেমানন্দকে সঙ্গে নিয়ে মর্নিং ওয়াকে বেরোলেন। পরের দিন ছিল শনিবার, সঙ্গে অমাবস্যা। স্বামীজি ওই দিন কালী পুজো করতে চাইলেন। প্রেমানন্দকে পুজোর যাবতীয় আয়োজন করতে বলছিলেন। সকাল 8:30টায় স্বামীজি আবার ঠাকুরঘরে ধ্যান করতে গেলেন। প্রেমানন্দকে বললেন ঠাকুরঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে বাইরে যেতে। টানা 2.5 ঘন্টা বদ্ধ ঘরে ধ্যান করলেন স্বামীজি। আর অন্য
অন্যান্য দিন প্রেমানন্দজি পুজো করতেন আর স্বামীজি সেই ঠাকুর ঘরে এক কোণে বসে ধ্যান করতেন, কিন্তু সেদিন কেন এমন নির্দেশ দিয়েছিলেন তা আজও রহস্য। সকাল 11টায় ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন স্বামীজি। শ্যামা সঙ্গীত গাইতে গাইতে কিছু সময় এদিক ওদিক পাইচারি করলেন স্বামীজি। দুপুর 11টায় খেতে বসলেন স্বামীজি। 12টার মধ্যে দুপুরের খাওয়ার সেরে ফেলতেন তিনি। অন্যান্য দিন তিনি নিজের ঘরে বসে খেতেন, কিন্তু সেদিন সকলের সঙ্গে বসে একসঙ্গে ইলিশ মাছ দিয়ে ভাত খেলেন। খেতে খেতে বললেন, একাদশী করে খিদেটা বেশ বেড়েছে, ইচ্ছে করছে বাসনপত্রগুলিকেও খেয়ে নিই। জলের গ্লাসটা তাকে দেওয়ার জন্য প্রেমানন্দকে রসিকতা করে বলছেন, মাছ সাঁতার কাটবে, জল চাইছে, দে, এক গ্লাস জল দে। দুপুর 12:30, স্বামীজি বিশ্রাম নিতে চলে গেলেন, কিন্তু ঘুম আসলো না, মাথাটাও একটু ধরেছে। বিছানা ছেড়ে তিনি উঠে পড়লেন। দুপুর 1টা, লাইব্রেরিতে এলেন। আশ্রমের সন্ন্যাসীদের 3 ঘন্টা ধরে পড়ালেন। বিকেল 4টা প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজারের দিকে ঘুরতে গেলেন। বিকেল 5টাতে ফিরে এলেন। আম গাছের নিচে বসে তিনি একটু ধূমপান করলেন। তার সঙ্গে অনেকে বসেছিল আর তিনি বললেন আজকে তার শরীরটা একটু ভালো আছে। সন্ধ্যে 6:30টাতে তিনি চা পান করলেন। তারপর 7:30 তার রুমে চলে গেলেন। সঙ্গে ছিল পূর্ববঙ্গের শিষ্য ব্রজেন্দ্র। সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি লক্ষ্য করলেন মঠের সন্ন্যাসীদের বেশিরভাগ মশারি ছেঁড়া। তিনি স্বামী বোধানন্দকে ডেকে বললেন, সবাইকে নতুন মশারি দেওয়ার ব্যবস্থা করতে হবে। নিজের ঘরে ঢোকার আগে ব্রজেন্দ্রকে ডেকে বললেন, আমাকে মালা দে, আমি বসে ধ্যান করব, আর যতক্ষণ না ডাকি অন্য ঘরে বসে তুইও ধ্যান কর। প্রতিদিন তিনি দক্ষিণেশ্বরের দিকে মুখ করে বসে ধ্যান করতেন, অর্থাৎ ঘরের উত্তর পূর্ব দিকে, কিন্তু সেদিন তিনি উত্তর পশ্চিম দিকে মুখ করে বসে ধ্যান করলেন। রাত্রি 8টায় তিনি ব্রজেন্দ্রকে ডেকে বললেন, গরম লাগছে, ঘরের জানলাগুলো খুলে দে। মালা হাতে নিয়ে তিনি মেঝেতে শুয়ে পড়লেন। ব্রজেন্দ্রকে তিনি বাতাস করতে বললেন। একটু পরে তাকে পা টিপে দিতে বললেন। রাত্রি 9টা, তখনও ওইভাবে চিৎ করে মেঝেতে শুয়ে রইলেন স্বামীজি। তারপর হঠাৎ করে তার ডান হাত কেঁপে উঠল আর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। তিনি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। মিনিট 2 পর তার মুখ দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর মিনিট 2 থাকার পর তারপর তিনি আবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সেই সঙ্গে তার মাথাটা নড়ে উঠল, বালিশ থেকে সরে যায় মাথা, চোখ দুটো প্রসারিত হয়ে গেল। তার হাসি মুখে একটি স্বর্গীয় আভাস ফুটে উঠল। ব্রজেন্দ্র ভয় পেয়ে সবাইকে ডাকাডাকি শুরু করে দিল। সঙ্গে সঙ্গে ছুটে এলেন স্বামী প্রেমানন্দ। স্বামীজি সমাধিস্থ দেখে কানের কাছে তিনি গুরুমন্ত্র জপ করতে লাগলেন, যাতে তার সমাধিস্থ ভেঙে যায়। রাত্রি 9:30টায় স্বামী বোধানন্দ এসে তার নাড়ি দেখলেন এবং নাড়ি দেখে কেঁদে ফেললেন আর বললেন, তাড়াতাড়ি ডাক্তার মহেন্দ্রকে ডেকে নিয়ে এসো। ডাক্তার মহেন্দ্র মজুমদার থাকতেন গঙ্গার ওপারে বরানগরে। স্বামী প্রেমানন্দ আর স্বামী নিশ্চয়ানন্দ উচ্চস্বরে রামকৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ করতে লাগলেন, যাতে তার সমাধিস্থ ভেঙে যায়। রাত্রি 10:30টার সময় মহেন্দ্রকে নিয়ে উপস্থিত হলেন স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দ। ডাক্তার এসে দেখলেন স্বামীজির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। রাত্রি 12:30টায় ডাক্তার মহেন্দ্র মজুমদার জানিয়ে দিলেন স্বামীজির দেহ রেখেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 39 বছর 5 মাস 21 দিন। পরের দিন খবর পেয়ে মঠে এলো মা ভুবনেশ্বরী দেবী এবং ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ও ভগিনী নিবেদিতা। দাহ করার আগে পর্যন্ত ভগিনী নিবেদিতা মরদেহের পাশে বসেছিলেন। মৃত্যুর পর স্বামীজির দেহকে একটি কার্পেটে শোয়ানো হয়েছিল। গায়ে নতুন পোশাক, মাথায় ফুলের মুকুট পরানো হয়েছিল। স্বামীজির সারা দেহে ছাই ভস্য মাখানো হয়েছিল। যে মালাটি নিয়ে শেষে তিনি ধ্যান করেছিলেন তখনও সেটা তার হাতেই ছিল। অনেকেই মরদেহের ছবি তুলতে চেয়েছিল, কিন্তু সেই দৃশ্য ছিল হৃদয় বেদারক। তাই রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ একটিও ছবি তুলতে দেয়নি। তার বদলে সাদা কাপড়ে স্বামীজির পায়ের ছাপ নেওয়া হয়েছিল। দুপুর 1টার সময় চিতায় আগুন দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে উপস্থিত হয়েছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। সন্ধ্যে 6টার মধ্যে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা যে স্বামী বিবেকানন্দের মৃত্যুর কারণ কি ছিল। মানছি তার শরীরে রোগের পাহাড় জমেছিল, কিন্তু ঠিক কী কারণে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গিয়েছিল? আপনি জানলে অবাক হবেন যে রামকৃষ্ণদেবের ডেথ সার্টিফিকেট রয়েছে, কিন্তু স্বামীজির ডেথ সার্টিফিকেট আজ পর্যন্ত কেউ দেখেননি। মৃত্যুর পরের দিন সবাই লক্ষ্য করেছিল স্বামীজির চোখ দুটি বাবা মহাদেবের মতো আধবন্ধ অবস্থায় ছিল এবং রক্ত জবার মতো লাল হয়ে গিয়েছিল। হাতে মুখেও রক্ত প্রবাহের দাগ স্পষ্ট ছিল। ডাক্তার মহেন্দ্র মজুমদারের মতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল স্বামীজির। ডাক্তার বিপিন বিহারী ঘোষ বলেছিলেন মৃত্যুর কারণ ছিল অ্যাপোপ্লেক্সি। স্বামীজির দেহ পরীক্ষা করতে এসেছিলেন অন্যান্য আরও অনেক ডাক্তার। প্রত্যেকেই বলেছিলেন মস্তিষ্কের রক্তনালী ফেটে গিয়ে স্বামীজির মৃত্যু হয়েছিল। স্বামীজির মৃত্যু হৃদরোগে সম্ভবত হয়নি, কারণ মৃত্যুর মুহূর্তের যে বিবরণ আমরা দেখেছি তা হার্ট অ্যাটাকের লক্ষণ নয়। যদিও এর আগে 2বার তার হার্ট অ্যাটাক হয়েছিল, মস্তিষ্ক ফেটে গিয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি এরকমটাই হয়েছিল, কেন হয়েছিল তার উত্তর বোধহয় লুকিয়ে আছে স্বামীজির লেখা রাজযোগ বইটিতে।
স্বামী বিবেকানন্দ একজন ব্রহ্মচারী ছিলেন। প্রাচীনকাল থেকে সমস্ত মুনি ঋষি যোগীরা কঠোরভাবে ব্রহ্মচর্য পালনের কথা বলে এসেছেন। ব্রহ্মচর্য অর্থাৎ সিভিলিটেশন শরীর থেকে বেরিয়ে আসতে না দেওয়া। রাজযোগ বইটি মহর্ষি পতঞ্জলির যোগসূত্রকে কেন্দ্র করে লেখা হয়েছে। যোগের মূল ভিত্তি হল সাংখ্য দর্শন। এটা ভারতীয় দর্শনে একটা বিরাট বড় অধ্যায়। এর সারমর্ম ছিল সাধক যদি তার কামনা বাসনাকে ধরে রাখতে পারে তাহলে ওই সমস্ত শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হবে। যোগের ভাষায় সেই শক্তিকে বলা হয় ওজ। চরম পর্যায়ে ওই শক্তি ব্রহ্মরন্ধ্র ভেদ করে বেরিয়ে যাবে এবং যোগী কৈবল্য প্রাপ্ত হবে। তাহলে কি সত্যি স্বামীজি সেদিন কৈবল্য লাভ করেছিলেন, যে কারণে তার মাথার রক্তনালী ফেটে গিয়েছিল, নাকি এসব ভ্রান্ত ধারণা? স্বামীজি একজন সাধারণ মানুষের মতোই ছিলেন। ধ্যান করতে করতে তার স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।